এবং আদাব জানাচ্ছি। আজকে ধর্মনগরে আমাদের দেশে এই নির্বাচনে শুধু নতুন একটা সরকার গঠন করার জন্য না, দেশকে রক্ষা করার জন্য যে দেশপ্রেমিক জোট যার নাম ইন্ডিয়া মঞ্চ, তার পক্ষ থেকে আজকে এই তপ্ত রোদের মধ্যেও ধর্মনগর শহরে আমাদের মিছিল এবং মিছিল শেষে এই সভার সভাপতি মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আপনারা যারা দেশপ্রেমিক এবং গণতন্ত্র রক্ষার যারা সৈনিক, এই তপ্ত রোদ উপেক্ষা করেও আমাদের এই সভাতে এসেছেন, মিছিলে হেঁটেছেন। আপনাদের সকলকে এবং ধর্মনগর শহরের সুদী ব্যবসায়ী, পথচারী যারা আমাদের বক্তব্য শুনছেন, সমস্ত বন্ধুদের, সুদী নাগরিকদের আমি আমাদের প্রার্থী শ্রী রাজেন্দ্র কুমার রিয়াং এবং আমাদের মঞ্চের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের এই অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার প্রক্রিয়া যত এগুচ্ছে, ইতিমধ্যেই তার প্রথম পর্বের ভোট হয়ে গেছে গতকাল। এটা সারা দেশের সাথে আপনারা এই উত্তর ত্রিপুরার মানুষের ইচ্ছে উপলব্ধি করতে পারছেন। এবারের নির্বাচনকে শুধুমাত্র নিছক একটা নির্বাচন হিসাবে আরেকটা লোকসভা গঠন করতে হবে, 5 বছরের জন্য একটা সরকার তৈরি করতে হবে, দেশের মানুষ শুধু সেরকমের মধ্যেই এটাকে সীমাবদ্ধ রাখছেন না। আজকে দেশের পরিস্থিতিকে গত 10 বছরের স্বৈর শাসনে ভারতীয় জনতা পার্টি, দেশের মানুষ এই নির্বাচনকে এটা আমাদের সংবিধান রক্ষার, দেশ রক্ষার এবং যে স্বাধীনতার বিনিময়ে এই সংবিধান তৈরি হয়েছে, এই দেশ গঠিত হয়েছে, সেই স্বাধীনতা রক্ষারই আরেকটা যুদ্ধ হিসাবে ইতিমধ্যে দেশের মানুষ তার শপথ গ্রহণ করছেন। কাজে সেখানে এবারের লড়াই এটা বিজেপি এবং তার শরিক দল ভার্সাস বা তার বিরুদ্ধে 27টা রাজনৈতিক দল, তার নাম আছে ঠিক, শুধু এই 27টা রাজনৈতিক দলের লড়াই হিসাবে সীমাবদ্ধ না। এ লড়াইয়ে দেশের সমস্ত দেশপ্রেমিক নাগরিক, গণতন্ত্রপ্রেমী নাগরিক, ধর্মনিরপেক্ষ শক্তি, যাদের পূর্বসূরীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এই দেশের স্বাধীনতা হাসিল করেছে, তারা তাদের সমস্ত পার্থক্য বলে কর্মসূচিগত বিরোধ বা
দূরত্ব বলে একসাথে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এক মঞ্চে। যদি তা না হয়, গত 10 বছর আমরা কি দেখেছি বিস্তারিত বলার সুযোগও নেই, আশা করি কোনো প্রয়োজনও নেই। 2014 সালে নরেন্দ্র মোদী বা তাদের দল ভারতীয় জনতা পার্টি কিভাবে ক্ষমতা এসেছিল? দেশের যুব সমাজকে বলেছিল, তোমাদের বছরে 2 কোটি করে চাকরি, 5 বছরে 10 কোটি চাকরি দেব। এদেশের অন্নদাতা কৃষক, তাদের সামনে প্রতিশ্রুতি রাখা হয়েছিল, তোমাদের যাবতীয় ঋণ মকুব হবে আর তোমাদের উৎপাদিত পণ্যের যাতে ন্যায্য দাম হয়, শুধু একটা দাম ঘোষণা করে দেওয়া না, আইন তৈরি করে যেই সরকারে আসুক যাতে এই দেশের কৃষকরা তাদের আর আত্মহত্যা না করতে হয়, তাদের জন্য সে সুযোগ তৈরি করে দেব। আর কি বলা হয়েছিল? এ যাবৎ এ দেশ থেকে কালোবাজারিরা, দুর্নীতিবাজরা, যারা দেশের জনগণের টাকা চুরি করে, ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিদেশে চলে গেছে, লক্ষ লক্ষ টাকা উজাড় করে নিয়ে গেছে, সব টাকা উদ্ধার করে 100 দিনের মধ্যে তোমাদের পকেটে, তোমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আর দেশের মানুষ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সংসার দ্রব্যমূল্যের আগুনে যারা জ্বলছে যাচ্ছিল, এদের সামনে প্রতিশ্রুতি রাখা হয়েছিল সমস্ত জিনিসের দাম কমবে। ভোট হয়েছিল, তারপরও মাত্র 100টা ভোটের মধ্যে 31টা ভোট পেয়ে আজকে যে দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছে আলাদা আলাদা লড়াই করার জন্য, সেই ভোট ভাগ হয়ে গিয়ে মাত্র 31% ভোট পেয়ে তারা সরকারে গেছে। কিন্তু বন্ধুরা, সেই 14 সালের পর মোদী সরকারের 5 বছরের মেয়াদে, তারপর 5 বছর শেষে 2019-এ আবার ভোট হলো। সেই 5 বছরে তো সেই বেকারদের চাকরি, কৃষকদের ঋণ মুকুব, জিনিসপত্রের দাম কমানো, 15 লক্ষ টাকা দ্বিতীয়বার, কি দিল্লি, কি ধর্মনগর, কি ত্রিপুরা বা কি আসাম, দেশের কোন জায়গা থেকে কোন নেতা, প্রধানমন্ত্রীও নন, তাদের দলের নেতা, আপনাদের ধর্মনগর শহরে যিনি আজকে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয়, তিনিও এই কথাগুলো কোথাও উচ্চারণ করেননি। কিন্তু সে নির্বাচন, অর্থাৎ গেল নির্বাচন, আবার জিতে আসতে হবে, আবার ক্ষমতায় ফিরতে হবে। আপনারা দেখেছেন আরো বড় জঘন্য ষড়যন্ত্র। বিগত 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে কাশ্মীরে একটা জায়গাতে আমাদের সিআরপিএফ জওয়ানদের উপরে বিরাট হামলা হয়ে গেল। 40 জন বীর জওয়ান বীর গতি পেয়ে গেল। সারা দেশে
সহানুভূতির একটা জোয়ার তুলে দিল। সেইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের জ্বালা, শ্রমিকদের জ্বালা, এগুলোকে ভুলিয়ে দিয়ে আবার 5 বছরের জন্য সরকার আসলো। 10টা বছর পার হয়ে গেছে, আমরা কি প্রত্যক্ষ করেছি? মোদী সরকার একটি ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতি পালন করেনি। আমরা ত্রিপুরাজ্যের মানুষ এটা আরো কাছে থেকে, আরো প্রত্যক্ষভাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে আমরা তার সাক্ষী। এখানে 2018 বিধানসভা আসলো, ত্রিপুরার মানুষকে বোঝানো হলো দিল্লিতে মোদী সরকার আসলেও, বিজেপি সরকার তৈরি হলেও তাদের প্রতিশ্রুতি ত্রিপুরাজ্যের মানুষের কাছে যদি সহজলভ্য করতে হয়, তাদের হাতে যদি তুলে দিতে হয়, এখানে বামপন্থী সরকার থাকলে হবে না। সে সরকার যতই ভালো কাজ করুক, দিল্লি সরকারের সুযোগ সুবিধা এখানে আসবে না। 2018-তে একই কায়দায় আমাদের সামনে রাখা হলো নতুন করে ভীষণ ডকুমেন্ট, 299টা প্রতিশ্রুতি। এগুলি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। এ রাজ্যের ঘরে ঘরে চাকরি হবে, এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াইগুণ হবে। এ রাজ্যে গ্রামে যারা রেগা কাজ করেন, শহরে যারা টুয়েব কাজ করেন, প্রথম মন্ত্রিসভা থেকে দ্বিগুণ পরিমাণে তারা এই মজুরি পাবেন, দ্বিগুণ পরিমাণে তারা শ্রম দিবস পাবেন। এই ত্রিপুরাজ্যের সব জেলায় জেলায়, সব মহকুমাতে কলকারখানা স্থাপন হবে। এই ত্রিপুরাজ্যকে হীরায় মরিয়ে দেওয়া হবে। 3 বছরের মধ্যে এই রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে। বন্ধুরা, মোদী সরকারের সে আছে দিন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর ত্রিপুরাজ্যের ডাবল ইঞ্জিনের সেই সমস্ত প্রতিশ্রুতি গত 10 বছরে বা ত্রিপুরাজ্যে বিজেপি সরকার কায়েম হওয়ার পর গত 6 বছরে তার স্বাদ আমরা কিভাবে পাচ্ছি? বৈষয়িক দিক থেকে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, শহরের হোক বা গ্রামের কাজ, বেকার যুবকদের চাকরি, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ হওয়া, এ রাজ্যের শ্রমিক কৃষকের আয় দ্বিগুণ হওয়া, এগুলো কিচ্ছু হয়নি। কিন্তু গত 6 বছরে ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে আমাদের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য, চাষ বাস করে খাওয়ার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, এ রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদের বিশ্বাস অনুযায়ী পূজা পালি নামাজ করা, তার অধিকার সারা দেশের সাথেও আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে বুলণ্ঠিত হয়েছে। আজকে প্রতিটা দিন আমরা তার সাক্ষী। সর্বশেষ আজকের পত্রপত্রিকা দেখেছেন, এই সারা দেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন স্থাপনের, সংবিধান রক্ষার জন্য এই ভোটকে অন্যতম ভোট হিসাবে সারা দেশের মানুষ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে। আমাদের রাজ্যের পশ্চিম আসনে গতকাল ভোট গেছে, আজকে পত্রিকা নিচে সকলে দেখেছেন। 19 তারিখ ভোট, 17 তারিখ বিকাল 4 ঘটিকায় সরব প্রচার শেষ। 17 তারিখ বিকাল থেকেই বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়া, ছোট্ট ত্রিপুরাজ্য কোন দলের
যে দলের প্রার্থী হন, কোন বুথে কে পুলিং এজেন্ট হবেন, কে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট বা বিএলএ, অন্তত ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের এখানে কি ধর্মনগর কি কৈলাসহর সর্বত্র আমরা জানি। বিজেপিরও কারা হন আমরা জানি। স্বাভাবিক বিজেপির তারাও সিপিআইএম এর বা কংগ্রেস দলের কারা হবেন জানেন। 17 এপ্রিল থেকে গতকাল ভোট হয়েছে, তার দুদিন আগে থেকে বাড়ি ঘরে ঘরে গিয়ে ধমকি দেওয়া, শাসানো, দৈহিক আক্রমণ। আর গতকাল যখন ভোট শুরু হবে সকাল 7টায়, তার 3-4 ঘন্টা আগে থেকেই সারা ত্রিপুরাজ্য, শুধু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যেখানে ভোট হয়েছে সে এলাকার নয়, ট্রেন বোঝাই করে এই ধর্মনগর থেকেও তারা লোক নিয়ে গেছে, সাবরুম থেকে লোক এনেছে যেখানে ভোট নেই। তাহলে ঘটনাটা কি বোঝায়? গত 17 তারিখ আমাদের দেশের প্রধানমন্ত্রী আগরতলা এসে তার দলের পক্ষে প্রচার করে গেলেন। তার দুদিন আগে 15 তারিখ এই সরকারের, মোদী সরকারের 2 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার করে গেলেন। ত্রিপুরা সে কি বললেন? তারা কি বলে তাদের সমর্থকদের আশ্বাস দিয়ে গেলেন? বলছেন আপনারা ত্রিপুরাবাসী বা এই দেশের মানুষ पिछले 10 साल आप सिर्फ ट्रेलर देखा है। এখন তো আগের মতো আর সিনেমা হল নাই। আমাদের বয়সের যারা আগে যৌবনকালে আমরা সিনেমা দেখতাম, সিনেমা হলে কি হতো? মূল সিনেমা শুরু হওয়ার আগে সেই সিনেমার মূল কিছু পর্ব, কিছু ফাইট, কিছু গান ইত্যাদি এক ঝলকে দেখানো হতো। এটাকে বলা হয় ট্রেলার। অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মহোদয় তারা বলছেন पिछले 10 साल आप सिर्फ ट्रेलर देखा है, आने वाला 5 साल में असली पिक्चर देखेंगे। तो কি ট্রেলার আমরা দেখেছি দেশের মানুষ? কে ট্রেলার দেখছি আমরা ত্রিপুরাজ্যের মানুষ? এই ট্রেলার মানে হলো আপনি বিজেপির সমর্থক নন, আপনি দোকান করতে পারবেন না। আপনি বিজেপি বিরোধী কোন দল, কমিউনিস্ট হোক, কংগ্রেস হন বা অন্য দল, পুলিশের পারমিশন থাকলেও আপনি মিছিল করতে পারবেন না। ঠিক আছে, খাস জায়গা থেকে বিরোধী দলের অফিস ভেঙে দেওয়া হয়েছে, জুত জায়গায় হলেও সে অফিস রাখতে পারবেন না। এই ধর্মনগর আছে, এখান থেকে মাত্র কয়েকশো মিটার হবে বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের একটা অফিস। ডিএম অফিস থেকে তার নাকের ডগায় এই অফিস দখল করে নিয়ে বিজেপির অফিস সেখানে পতাকা টাঙিয়ে রেখেছে। সারা দেশের মধ্যে আজকে এই ট্রেলার, অর্থাৎ এই দেশ আর গণতান্ত্রিক দেশ না। এই দেশ ডক্টর আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে সেই সংবিধান অনুযায়ী চলবে না। এই দেশ বহুদলীয় পার্টির এবং তার সংসদীয় কায়দায় ভোট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার চালাবে। সেখানে আজকে শাসক দল ছাড়া, সে শাসক দলের সমর্থক না হলে পরে কোন রাজ্যে কোন পঞ্চায়েতে অন্য দলের সমর্থক হলেও তাদের সেভাবে কাজ করতে দেওয়া হবে না। আজকে আমরা লক্ষ্য করছি কিভাবে বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পোড়ানো হচ্ছে, সাংসদদের কিনে নেওয়া হচ্ছে, বিধায়কদের কিনে সরকার ভেঙে দেওয়া হয়েছে। আর
যে সমস্ত বিরোধী বিধায়করা তাদের চাপে পড়ছেন না, মাথা নত করছেন না, এদের পেছনে সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্স লেলিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে জবরদস্তি করে একনায়কতন্ত্রী কায়দায় শুধু সরকার ভাঙছে না, সরকার চালাচ্ছে না, আইনও তৈরি করছে। আপনারা দেখেছেন আমাদের দেশের এই বিগত সপ্তদশ লোকসভার শেষ অধিবেশন 147 জন সাংসদকে শুধু যে মোদী সরকারের তার নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলায় ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বের করে দিয়ে 16টা আইন পাশ করেছে কোনো আলোচনা ছাড়া। অর্থাৎ সংসদ থাকবে, বিধানসভা থাকবে, কিন্তু সেই সংসদের সেই বিধানসভাতে সংবিধান অনুযায়ী, সংবিধান নির্দেশ অনুযায়ী আইন তৈরি হবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদের স্বৈরাচারে এবং দেশের কর্পোরেটদের সেবা করার জন্য যে সমস্ত আইন তৈরি করতে হবে সে সমস্ত আইন তৈরি করো, আর তার বিরোধিতা করলে পরে তাকে জেলে পোড়ো। সেই জায়গায় আজকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এখনো তারা জেলে। কি বলা হচ্ছে? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কোনো একজন অপরাধী সাক্ষী দিয়েছে। আমাদের সভাপতির মধ্যে অন্যতম একজন, তিনি একজন বরিষ্ঠ আইনবিদ এখানে আছেন। যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, খুনের অভিযোগ হোক বা চুরির বা ডাকাতির, কিন্তু যতক্ষণ অবধি তা প্রমাণিত না হয় ততক্ষণ অবধি তিনি অপরাধী নন। তাকে একটা নির্দিষ্ট সময়ের বাইরে জেলে আটকে রাখা যায় না, তার গতিবিধি রোধ করা যায় না। কিন্তু এইভাবে আজকে সমস্ত বিরোধী দলকে তার বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে কিভাবে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ, একে রোখা যায়, একে দমন করা যায়, এই ব্যবস্থা করেছে। আরেকদিকে আতঙ্কের একটা পরিবেশ। তাহলে কারো বিরুদ্ধে যদি অভিযোগ উঠলেই তাকে জেলে পুরতে হবে, তাহলে আজকে নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছে। কি রায়? যে আইন তৈরি হওয়ার সময়তে গোটা সংসদে প্রতিবাদ উঠেছিল। ভারতবর্ষের তৎকালীন রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি প্রতিবাদ করেছিলেন। দেশের সমস্ত পতিতদশা অর্থনীতিবিদরা এগুলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই মোদী সরকার এই আইন তৈরি করেছেন 2017 সালে। 7 বছরের বেশি এটা নিয়ে বহুত তর্ক বিতর্ক চর্চা হওয়ার পর সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের 15 তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই আইন সংবিধান পরিপন্থী, সংবিধান বিরোধী। এই আইনের টাকা তোলা মানে হলো বেআইনি, আর সেই টাকার সিংহভাগ গেছে বিজেপির তহবিলে। আর সেই তহবিলের টাকায় এই ধর্মনগর শহরেও বিজেপির জেলা অফিস তৈরি হয়েছে, এই যে পানিসাগর রাস্তাতে, এরকম দেশের সমস্ত জেলাতে। তাহলে বন্ধুরা, সুপ্রিম কোর্ট যখন রায় দিল এই টাকা বেআইনি, এই আইন বেআইনি, তাহলে কি হবে? আজকে ত্রিপুরা সরকার কি এই বিজেপির অফিস বুলডোজার দিয়ে ভাঙবে? তো ভাঙা তো উচিত। কেজরিওয়ালকে তুমি অপরাধের জন্য, এই অভিযোগের জন্য গ্রেপ্তার করেছ,
কিন্তু আজকে শুধু অভিযোগ না, আজকে প্রমাণিত তুমি অভিযুক্ত। জেপি নাড্ডা বিজেপির সভাপতি, সেই কারণে তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? এই টাকায় আজকে অমিত শাহরা, বিজেপি দল সারা দেশে পঙ্গবলের মতো হেলিকপ্টার চড়ে বেড়াচ্ছে, চার্টার ফ্লাইটে বেড়াচ্ছে, লক্ষ লক্ষ তাদের পোস্টার ফ্ল্যাক্স গড়াগড়ি খাচ্ছে। কার টাকা? জনগণের টাকা। কেননা এই টাকা শুধু নির্বাচনী বন্ডে যে 16,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকার মধ্যে সীমাবদ্ধ না। এই 16,000 কোটি টাকা কারা দিয়েছেন? দেশের ঔষধ কোম্পানি, বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় সাপ্লায়ার, লক্ষ লক্ষ কোটি টাকার বরাত তারা নিয়েছেন। আর সেই বরাত নিয়ে আমাদের দেশের জনগণকে তারা ওই ওষুধের নামে বিষ খাওয়াচ্ছেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম অভাব তুলেছেন, মানুষকে মারছেন। এই সমস্ত অপরাধী আজকে ভারতীয় জনতা পার্টি। কাজেই তারা সুষ্ঠুভাবে নির্বাচন, সুষ্ঠুভাবে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলুক, এটা হতে দিতে চায় না। ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আজকে আমরা প্রত্যক্ষ করছি। এখানকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এখানকার মিউনিসিপাল নির্বাচন সর্বশেষ, এবং গেল লোকসভা নির্বাচন, কিভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আর বলছে সবকা সাথ সবকা বিকাশ, বলছে আজকে দিন, বলছে এখন বিকশিত ভারত, ভারত বিশ্বগুরু হবে, ভারতের অর্থনীতি পঞ্চম, চতুর্থ, তৃতীয় হবে। আখেরে কি হচ্ছে? হ্যাঁ, এই দেশের সমস্ত সম্পদ মিলিয়ে তার একটা ভলিউম, তার একটা স্বাস্থ্য হবে, কিন্তু এই সাইজ অর্থাৎ এই অর্থ, এই সম্পদের মালিক কারা? মাত্র 50-60টা পরিবারের হাতে আমাদের দেশের 70% সম্পদ কুক্ষিগত হচ্ছে। তাদের হাতে কয়লার খনি, তাদের হাতে সমস্ত দামি দামে প্রাকৃতিক সম্পদ, তাদের হাতে রেল লাইন, তাদের হাতে ব্যাংক, বিমা, তাদের হাতে বিমানবন্দর, জাহাজ বন্দর, সব চলে যাচ্ছে। আর নরেন্দ্র মোদী সাহেব, যিনি নিজেকে একজন বলেন চৌকিদার, কিন্তু সেই চৌকিদার দেশের জনগণের সম্পদ পাহারা দেওয়ার চৌকিদার না। সেই চৌকিদার দেশের জনগণের অর্থ লুট করে দেশের সমস্ত সম্পদের যারা মালিক, আজকে তাদের চৌকিদারে পরিণত হয়েছেন। কাজেই তাদেরকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে আসা যায় না। এই চ্যালেঞ্জ গ্রহণ করে আজকে 27টা রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, এবং এই নির্বাচনের সামনে যারা বলছেন আপকি বার 400 পার, আমি তাদেরকে বলবো, বা তাদের সে সমস্ত কথা, তাদের এই প্রচারের ডঙ্কা নিনাদে কেউ যদি বিভ্রান্ত হন, তাদেরকে বলবো 2014 সালে 282টা আসনে বিজেপি জিতে এসেছিল। কত ভোট? 32%। বাকি 68% তার বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু আজকের মতো ঐক্যবদ্ধ ছিল না। 2019 সালে সেই পুলওয়ামা কাণ্ডে, সেই ষড়যন্ত্রে সারা দেশের মধ্যে একটা সহানুভূতির দল নামালেও সে ভোট বাড়িয়ে মাত্র হয়েছিল 35%। বাকি 62% নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দিয়েছিল, কিন্তু আমরা তখন ঐক্যবদ্ধ ছিল না।
সেই ৬২% মানুষ আজকে ঐক্যবদ্ধ। দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, মধ্য ভারতে, আমাদের উত্তর পূর্বাঞ্চলে সর্বত্র ৫৪৩টা যে লোকসভা আসন, তার মধ্যে সাকুল্যে ৭০টা কেন্দ্রের মধ্যে শুধু ঐক্যবদ্ধ প্রার্থী হয়নি, বন্ধুত্বমূলক সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি প্রায় ৪৫০ আসনে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে এই দেশপ্রেমিক জোটের একমাত্র প্রার্থী। সেই ভোট ভাগাভাগি হবে না, সেই ভোট ২০১৪-র মতো, ২০১৯-এর মতো ওই ফাঁক দিয়ে বিজেপিকে ক্ষমতা আসতে দেবে না। এই বিজেপি ত্রিপুরাজ্যের মধ্যেও ওরা বলে গত ৬ বছরে নাকি প্রথম ৫ বছর সুশাসনের এক পর্ব অতিক্রম করে সুশাসনের দ্বিতীয় পর্বে তারা চলেছেন। ত্রিপুরাজ্যকে তারা মডেল রাজ্যে পরিণত করেছেন। যদি তাই হয়ে থাকে, এত সুশাসন, তাহলে তোমাদের ভোট বাড়বে, জনগণের প্রতি তোমাদের আস্থা বাড়বে। গত বিধানসভা ভোটে সে রেজাল্টটা কি? গত বিধানসভা ভোটে প্রশাসন যন্ত্রকে সার্বিকভাবে ব্যবহার করার পরও প্রধানমন্ত্রীর তাবর জাতীয় মন্ত্রী এদেরকে নিয়ে এসেও সাকুল্যে তারা ভোট পেয়েছিল ৩৯%। কিন্তু দুর্ভাগ্যের ত্রিপুরা মথা সেদিন যদি বিশ্বাসঘাতকতা না করত, অর্থাৎ মানুষের বিশ্বাস না নিয়ে খেলতো, আজকে ত্রিপুরার বিজেপির অবস্থান কোথায় যেত? বিশ্বাসঘাতকতা বলছি এই কারণে, মথা যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের কথা বলতো, এরা বুঝতে পারছিল ত্রিপুরাজ্যের গড়পড়তা মানুষ বিজেপির বিরুদ্ধে, কাজেই বিজেপির বিরুদ্ধে বলেই এদেরকে ভোট পেতে হবে, এদের বিধায়কদের জেতাতে হবে। বিজেপির পক্ষে বললে ভোট দেবে না। ট্রাইবেলদের মধ্যে গিয়ে সে আবেগ তৈরি করে এই বিজেপি ট্রাইবেলদের শত্রু, এডিসি শত্রু, বিজেপি হলে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না, এইভাবে করে বিজেপি বিরোধী ভোটকে ভাবতে সুরসুরে দিয়েছিল। আমরাও আপনাদের সাথে আছি। আমরা তখন বলেছিলাম, আমরা কংগ্রেস এবং কমিউনিস্টরা এ রাজ্যের মধ্যে দীর্ঘ ৬ দশক আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কর্মসূচিগত লড়াই হয়েছে, মতাদর্শগত বিরোধ হয়েছে, তখনও আজকেও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু দেশ রক্ষার প্রশ্নে, স্বাধীনতা, এই সংবিধানের প্রশ্নে আমরা কখনো লড়িনি। বৈদেশিক নীতির প্রশ্নে কংগ্রেস কমিউনিস্ট আমরা একসাথে লড়াই করেছি, এবং কংগ্রেস কমিউনিস্ট যদি একসাথে হয় তার ফল কি হতে পারে? ইউপিএ সরকার, ডক্টর মনমোহন সিং এর সরকার গঠিত হওয়ার পর এই দেশের মানুষ আজকেও যে ভোগ করছে, এই যে 5 কিলো চাউল প্রতিটা ঘরে মোদী সরকার বা নরেন্দ্র মোদী সাহেব খুব বড়াই করে বলেন, मैं 81 करोड़ आबादी को मैं 5 किलो करके चावल खिलाता हूं। कैसे? ইউপিএ সরকার যদি সেদিন ফুড সিকিউরিটি অ্যাক্ট তৈরি না করত, খাদ্য নিরাপত্তা আইন, এইভাবে 5 কিলো চাউল তিনি দিতে বাধ্য হতেন? কখনো হতো না। এই যে রেশন কার্ড, এটা যদি বাধ্যতামূলক না করা হতো ফুড সিকিউরিটি আইনে, কোনোদিনই যারা আমাদের 2F এর টাকা দেয় না, রেগার টাকা দেয় না, কখনো হতো না। এটা একটা ধোঁকাবাজি। তারপর রেগা আইন, এই ইউপিএ সরকার তৈরি না হতো
কংগ্রেস এবং কমিউনিস্ট যদি হাত ধরাধরি না করতো এই আইন হতো কি? এই আইন হতো না। ফরেস্ট রাইট অ্যাক্ট, যে বন আইনের কারণে ব্রিটিশ আমল থেকে আমাদের রাজ্যে জুমিয়ারা জুম করতে পারতেন না, বাঁশ কাটতে পারতেন না, লাকড়ি তুলতে পারতেন না, প্রায় সর্বশান্ত হতো। এই ইউপিএ সরকার ফরেস্ট রাইট অ্যাক্ট করার মধ্য দিয়ে ত্রিপুরার যে 12 লক্ষ কানি ফরেস্ট ল্যান্ড ট্রাইবেলদের হাতে গেছে, সেই 12 লক্ষ কানি জমিতে প্রায় 8 লক্ষ কানিতে আজকে রাবার বাগান। সেই রাবারের অর্থে ত্রিপুরার অর্থনীতি আজকে চাঙ্গা হয়েছে। তাহলে কংগ্রেস এবং কমিউনিস্ট যখন ঐক্যবদ্ধ হয়, এটা আজকের ইন্ডিয়া মঞ্চের কথা নয়, এটা প্রমাণ সিদ্ধ, প্রমাণিত। আজকে ত্রিপুরাজ্যের মানুষ, সারা দেশের মানুষ আমরা প্রত্যক্ষ করছি। এই ইউপিএ তথ্য জানার অধিকারের আইন, রাইট টু ইনফরমেশন, এই মোদী সরকারের সময়তে বা ত্রিপুরার যে বিজেপি সরকার আসার পর আমরা দেখি আমাদের প্রশাসনের একটা ছোট্ট অংশ, সবাইকে বলবো না, বিডিও সাহেব, ডিএম সাহেব, থানার ওসি সাহেব, একেবারে লাট সাহেব, তারা কথা শুনবেন না। যখন রাইট টু ইনফরমেশনে দরখাস্ত করা হয়, খবর দিতে বাধ্য, তখন তার মাথা নত করেন। এই যে দেশের জনগণকে এইভাবে বাঁচার অধিকার, জানার অধিকার, জঙ্গলের অধিকার, কাজের অধিকার কে দিয়েছে? কংগ্রেস এবং কমিউনিস্ট ঐক্যবদ্ধ হলে পড়ে এই দেশের মানুষের যে কি কল্যাণ সাধন হতে পারে, এটা আজকে কথার কথা না, এটা প্রমাণিত, প্রমাণ সিদ্ধ। কাজে সেই কংগ্রেস কমিউনিস্ট, তার সাথে আরো অন্যান্য দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের সংবিধান তৈরি করার সময়তে যারা বিরোধিতা করেছিল, দেশের স্বাধীনতার সময়তে যারা ব্রিটিশদের হয়ে দালালি করেছিল, আর আজকে দেশ স্বাধীন হওয়ার পর গত 75 বছরে যে অর্জন হয়েছে, সেই অর্জনকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধ্বংসলীলা তৈরি হয়েছে, তাকে রোখার জন্য এই শক্তি আজকে ঐক্যবদ্ধ। সেই শক্তির তরফ থেকে ধর্মনগরবাসীকে, ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, এই ভোটকে নিছক আরেকটা লোকসভা ভোট হিসেবে দেখবেন না। একটা নিয়মে বা আইনের কারণে সেখানে একটা প্রার্থী, একজন প্রার্থী থাকতে হয় বা বিরোধী দলের প্রার্থী থাকতে হয়। সেই প্রার্থী আমাদের রাজেন্দ্র রিয়াং, বিজেপি দলের যিনি কৃতি দেবী সিং, কিন্তু এটাকে রাজেন্দ্র রিয়াং এবং কৃতি দেবী সিং এর মধ্যে লড়াই হিসাবে দেখার সুযোগ নেই। এই লড়াই আমরা যারা দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, আমাদের মাথার উপরে সংবিধান নামক এক ছাদ আমাদেরকে রক্ষা করে চলেছে, এই ছাদ এখন ভেঙে দিতে চায়, এটাকে রক্ষা করতে চাই, আমাদের সবার দায়িত্ব। সেই কারণে ত্রিপুরার যে 2টি আসনে এই 2টি দল আমরা ভাগাভাগি করে আজকে পর্যন্ত আমরা করছি। আমরা চাই এই উত্তর ত্রিপুরা থেকে গত 6 বছরে আমাদের ত্রিপুরার যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য ভারতীয় জনতা পার্টি যত পাপ করেছে, আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে এই পাপ থেকে বের করে নিয়েছে, এসে আজকে সারা দেশের এরকম একটা জাতীয় জীবনের চরম একটা দায়িত্ব প্রমাণ করার যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে কাচি হাতরা তারকা চিমনে কমরেড রাজেন্দ্র রিয়াং, যিনি তিনবার ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে দক্ষতার সাথে তার ভূমিকা পালন করে গেছেন, স্বশাসিত জেলা পরিষদের
কার্যনির্বাহী সদস্য হিসাবেও তিনি তার ভূমিকা পালন করে উজ্জ্বল সাক্ষ্য রেখেছেন। ব্যক্তিগত পারিবারিক জীবনে তার বাবাও এরকম লড়াই সংগ্রামের একজন প্রথম সারির কর্মী ছিলেন, সর্বজয় রিয়াং, যিনি এনএলএফটি সন্ত্রাসবাদী দল যারা এই ত্রিপুরা রাজ্যকে ভাগ করতে চায় তাদের কাছে মাথা নত না করে তাদের AK-47 এর সামনে ভোগ চিতিয়ে দিয়েছিলেন সেই শহীদের সন্তান রাজেন্দ্র রিয়াং। আমি আশা করব ধর্মনগরের সমস্ত দেশপ্রেমিক, গণতান্ত্রিক, উন্নয়নকামী, শান্তিপ্রিয় মানুষ আগামী 26 তারিখ, অনেক ষড়যন্ত্র হবে। গতকাল যেরকম হয়েছে এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও এগুলি করানোর চেষ্টা করবে, কিন্তু সর্বত্র আজকে আমরা যে শপথে এবং যে জেহাদ নিয়ে এই কর্মসূচিতে সামিল হয়েছি, এই জেহাদকে সামনে রেখে নামুন একসাথে। বিজেপি দল তাদের সাথে লোক আছে, কিন্তু কোন নৈতিক প্রশ্নে, কোন নৈতিক কর্মসূচিতে, কোন দেশপ্রেমিক কর্মসূচি নিয়ে তারা তাদের কর্মীদেরকে সেরকমভাবে শিক্ষা দিতে পারে না। বা আজকে এই যুদ্ধে কেন বিজেপির পক্ষে দাঁড়াবে তারা, সেটা বলার সেরকম পুঁজি তাদের কাছে কিছু নেই। তাদের সামনে একসাথে দাঁড়ান, কি ধর্মনগর শহর বা শহরতলি বা গ্রামে, দেখবেন যারা এইভাবে আমাদের পবিত্র অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায় তারা পিছু হটবে। এইভাবেই এই ত্রিপুরা থেকে, পূর্ব ত্রিপুরা আসন থেকে এই ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং দেশ রক্ষার সে শপথ আমরা পালন করব। এই কথাগুলো বলে আবারও সবাইকে নমস্কার, অভিনন্দন, শুভেচ্ছা এবং আদাব জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।